2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করলেন অর্থ উপদেষ্টা। বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। বাজেটে বাড়ছে দেশি মোবাইল, এলপিজি সিলিন্ডার, সিগারেট ও শিশু খাদ্যের দাম, কমছে ইন্টারনেট, ওষুধ ও কম্পিউটারের। বাজেটে শেয়ার বাজারের জন্য 3টি সুখবর দিলেন অর্থ উপদেষ্টা। তালিকাভুক্ত কোম্পানির কর হার কমে 20%। সাউদি এক্সপ্রেস করবে ওভারহিটিং শেষ, ইঞ্জিন রাখে ঠান্ডা আর দিবে স্মুথ পারফরম্যান্স। সাউদি লুব্রিকেন্টস। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অর্থনীতি সারাদিনে। আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। শুরুতেই বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। আগামী 2025-26 অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটের আকার 7,00,000 কোটি টাকা কমিয়ে ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। ঘোষিত বাজেটে ব্যয় কমিয়ে বাড়ানো হয়েছে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। ব্যবসা বাণিজ্য সহজ করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রাধান্য দিয়ে বাজেট ঘোষণা করলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। নতুন বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। কর্মপরিকল্পনা গ্রহণ করে বরাবরের মতো বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়িয়ে 5,64,000 কোটি টাকা করা হয়েছে। এর মধ্যে এনবিআর আদায় করবে 4,99,000 কোটি টাকা। সবচেয়ে বেশি আদায় হবে মূসক থেকে 1,88,000 কোটি টাকা। মূল্যস্ফীতির চাপে ব্যয় সামলাতে হিমশিম খাওয়া মানুষকে স্বস্তি দিতে বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে 6.5%। মূল্যস্ফীতির নিম্নমুখী ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল থাকা একটি জরুরি। তবে নিশ্চিত করতে হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল থাকাটা অত্যাবশ্যক। প্রবাসের প্রবৃদ্ধি আশাব্যঞ্জক হওয়ায় এবং রপ্তানিতে স্থিতিশীল থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ এপ্রিল মাসে বৃদ্ধি পেয়ে 27.4 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। বাজেট ঘাটতির পরিমাণ জিডিপির 4%-এর নিচে থাকছে। ঘাটতি দাঁড়াবে 2,26,000 কোটি টাকায়, যা জিডিপির 3.6%। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 5.25%। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বরাদ্দ 2,30,000 কোটি টাকা ধরা হয়েছে। ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়সীমা নতুন বাজেটে অপরিবর্তিত থাকলেও 2026-27 অর্থ বছরের জন্য এই সীমা বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে। গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা 5,25,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আগামী অর্থ বছরের জন্য ন্যূনতম কর হার 5% এবং সর্বোচ্চ 30% করা হয়েছে। এছাড়া আগামী 2 করবর্ষ থেকে ন্যূনতম কর হার হবে 10%। উন্নয়ন বাজেটে দীর্ঘমেয়াদী প্রকল্প অন্তর্ভুক্ত করা হচ্ছে না এবং মাতারবাড়ি উন্নয়ন প্রকল্প ছাড়া কোনো নতুন মেগা প্রকল্প শুরু করা হচ্ছে না। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনাই 2025-26 অর্থ বছরের বাজেটে সরকারের মূল লক্ষ্য। তাই এবার বেশিরভাগ পণ্যের দামই কমানো হয়েছে। জনসাধারণকে স্বস্তি দিতে ধান, চাল, গম, আলু, পাট সহ বেশ কিছু নিত্যপণ্যের উৎসে কর কমিয়ে অর্ধেক করা হয়েছে। তাই এসব পণ্যের দাম কমবে। অন্যদিকে কনভেনশন হল, নির্মাণ খাত সহ অনলাইনে কেনাকাটায় খরচ বাড়বে। বাজেট ঘোষণা হলেই মানুষের শঙ্কা বাড়ে কোন কোন জিনিসের দাম বাড়বে বা কমবে। এবার রাজস্ব বাড়ানোর পাশাপাশি ভোক্তার স্বার্থ রক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার। এতে যেমন অতি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর উৎসে কর কমানো হয়েছে, তেমনি বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ও মূসক বাড়ানো হয়েছে। আগামী অর্থ বছরের শুরুতেই মূল্যস্ফীতি 6-এর ঘরে নামিয়ে আনার লক্ষ্য সরকারের। তাই বাজেটে ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, মসুর ডাল সহ বিভিন্ন নিত্যপণ্যের উৎসে কর 1 থেকে কমিয়ে 0.5 ভাগ করা হয়েছে। সার ও বীজের দাম কমানো হয়েছে। দাম বাড়বে না বিদ্যুতের, যা স্বস্তি দেবে সাধারণ মানুষকে। ইন্টারনেট ব্যবহারকে সহজলভ্য করতে উৎসে কর কমিয়ে অর্ধেক করা হয়েছে। এছাড়া মোবাইল অপারেটরদের টার্নওভার কর কমানো হয়েছে। কমানোর তালিকায় আছে দেশীয় স্যানিটারি ন্যাপকিন ও শিশুদের ডায়াপার। দেশীয় ব্র্যান্ডের প্যাকেটের তরল দুধের দামও কমানো হয়েছে।
তবে আমদানি করা অতি প্রয়োজনীয় শিশুদের খাবার, দুগ্ধজাত পণ্যের দাম বাড়ানো হয়েছে। অনলাইনে কেনাকাটা করতে গেলে এখন খরচ বাড়বে, কারণ অনলাইনে পণ্য বিক্রির ওপর কমিশনের ভ্যাট হার ৫ থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে। কনভেনশন হলের খরচ বাড়ায় বিয়ে, অনুষ্ঠান ও সেমিনারের খরচ বাড়বে। বাড়িঘর তৈরিতেও খরচ বাড়বে। প্লাস্টিকের তৈরি গৃহস্থালির বিভিন্ন পণ্যের দাম বাড়বে। চিকিৎসা খরচ কমানোর ইচ্ছা রয়েছে সরকারের, তাই বাজেটে হাসপাতালের বেড ও বিভিন্ন যন্ত্রাংশ, অ্যাম্বুলেন্স, ওষুধের কাঁচামালের দাম কমানো হয়েছে। দেশীয় শিল্প সুরক্ষায় মাটি ও পাতার তৈরি তৈজসপত্রের ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। উচ্চবিত্তদের জন্য এবারের বাজেটে খুব একটা সুখবর নেই, কারণ বিদেশি সবজি, ফল, কাজু বাদাম, শুকনা ফল, আপেল, নাশপাতি, কফি, চকলেট, পাস্তা, বিস্কুট, চিপস, জ্যাম, জেলি, জুস, সস, সিফুড, আমদানিকৃত মাছ ও মাংসের দাম বাড়বে অ্যালকোহল, সিগারেট ও তামাকজাত পণ্যের। দাম বাড়ার তালিকায় আরও আছে ওটিটি সেবা, এলইডি লাইট, সব ধরনের প্রসাধনী সহ বিভিন্ন পণ্য। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুন্নাহার আজমি। আজমি, মোটা দাগে এই যে বাজেট প্রস্তাব করা হলো, অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা বাজেট প্রস্তাব করলেন, সেই বাজেটকে বিশ্লেষকরা কিভাবে ব্যাখ্যা করছেন? মূলত এবারের বাজেট যতটুকু বিশ্লেষণ করেছি আমরা, আমাদের সহকর্মীরা করেছেন, এটি আসলে একটা গতানুগতিক বাজেট হয়েছে বলেই মনে করা হচ্ছে। এবং বিশ্লেষকদের সাথেও আমাদের কথা হয়েছে। অনেক উচ্চাশা আসলে ছিল, তবে এই সংকটের সময়ে তেমন একটা পরিবর্তন আসলে অর্থ উপদেষ্টা আনেননি। বিশেষ করে এবার তো আমরা দেখেছি যে এবার কিন্তু ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার কমেছে। প্রতিবারই কিন্তু আমরা একটা সংবাদ দেই যে বাজেটের আকার এত শতাংশ বেড়েছে, এত কোটি টাকা বেড়েছে, কিন্তু এবার প্রথম ৭,০০০ কোটি টাকা কমিয়ে বাজেট ঘোষণা করা হয়েছে আগামী অর্থ বছরের জন্য। এখানে আসলে ব্যয় কমানোটাই মূল লক্ষ্য, যেহেতু এখন সরকারের আয় গত বছর আমরা চলতি অর্থ বছরে আমরা দেখেছি যে বাজেটে রাজস্ব ঘাটতিও বেশ বড় অঙ্কের ছিল। এবারও কিন্তু সেরকম যেহেতু একটা ধারণা করা হচ্ছে, তাই ব্যয়ের অঙ্কটা কিন্তু অর্থ উপদেষ্টা খুব কম করে ধরেছেন। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে শুল্ক করের ক্ষেত্রেও আমরা বেশ কিছু নিত্যপণ্যের দাম কমানো হয়েছে। অর্থাৎ দাম বাড়ানোর ক্ষেত্রে আমরা দেখেছি যে বেশ বিলাসী পণ্যগুলোর কিন্তু দাম বাড়ানো হয়েছে। অর্থাৎ রাজস্ব আয়ের যে অর্থের যে সংস্থান, সে সংস্থান নিয়ে হয়তোবা অর্থ উপদেষ্টা বেশ উদ্বিগ্ন ছিলেন বলেই কিনা বাজেটে ব্যয়ের আকারটা কিন্তু কমিয়ে ধরা হয়েছে। এছাড়া আমরা দেখেছি যেগুলো সামাজিক নিরাপত্তা কর্মসূচির মতো যেসব প্রকল্প আছে, সেসব প্রকল্পে কিন্তু কিছুটা স্বস্তি দেওয়া হয়েছে। এবার আসলে মোটা দাগে বাজেটে শেয়ার বাজারের জন্য কিছুটা সুখবর রাখা হয়েছে। আপনি জানেন যে কর্পোরেট কর কমানো হয়েছে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য, এছাড়া আরও মার্চেন্ট ব্যাংকগুলোর জন্য কিছু সুবিধা রয়েছে। একটা বিষয় এসেছে, কিন্তু আমরা দেখলাম যে ৭,০০০ কোটি টাকা বাজেটে কিন্তু আকার কমলো, কিন্তু ৩৫,০০০ কোটি টাকাই কিন্তু কমেছে হচ্ছে এডিপি-তে বরাদ্দ। তার মানে কিন্তু ২৮,০০০ কোটি টাকা পরিচালন ব্যয় কিন্তু আবার বেড়েছে সরকারের এই বাজেটে। তো মূলত কোথায় কোথায় ব্যয়ের চাপ বাড়ছে পরিচালন খাতে? এবার আমরা যেটি দেখেছি, মূলত ঋণের সুদ পরিশোধেই বড় অঙ্কের অর্থ খরচ হবে। অর্থাৎ পরিচালন বাজেটের কিন্তু ২২% বেশিই চলে যাবে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে। এরপর আপনি জানেন যে বড় অঙ্কের ভর্তুকি আছে, প্রণোদনা আছে। অর্থাৎ দ্বিতীয় সর্বোচ্চ খাত হিসেবে কিন্তু ভর্তুকি ও ঋণ এবং প্রণোদনা খাতে ব্যয় হবে। জনপ্রশাসন খাত আছে, এরপরে শিক্ষা ও প্রযুক্তি খাতেও ব্যয় করা হবে, প্রতিরক্ষা খাতেও একটি বড় বরাদ্দ আছে। তবে মূল আসলে শঙ্কার বিষয় যেটি, সুদ পরিশোধেই কিন্তু ২২% বেশি ব্যয় করতে চাচ্ছে এবার কিন্তু সরকার। অর্থাৎ এখানে বিশ্লেষকরা যেটি বলছেন যে ঋণ, আমরা যে বিদেশি ঋণ নির্ভরতা আছে, সেক্ষেত্রে যাতে কম সুদে আমরা যেসব প্রকল্প আসলে নিয়ে থাকি, সেগুলো যেন কম সুদের ঋণ যেগুলো আছে, স্বল্প সুদের ঋণের প্রতি কিন্তু বিশ্লেষকরা বলছেন যাতে অর্থ উপদেষ্টা এই বিষয়ে যাতে নজর দেন। ধন্যবাদ আজমি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শেয়ার বাজারের জন্য রয়েছে সুখবর। এবার তালিকাভুক্ত নয় এমন সংস্থাগুলোর কর্পোরেট করের হার বাড়িয়ে ২৭.৫% করার প্রস্তাব করেছে, যা আগে 25% ছিল। সোমবার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ স্টক ব্রোকারেজ টার্নওভারের ওপর কর কমানোর কথা জানান। এ সময় উৎসে অগ্রিম কর
0.05% থেকে কমিয়ে 0.03% করার প্রস্তাব করেন তিনি। স্টক ব্রোকারেজের চাহিদা মেটাতে লেনদেনের উপর কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া বাজেটে অর্থ উপদেষ্টা মার্চেন্ট ব্যাংকগুলোর ওপর কর্পোরেট করের হার 10% কমিয়ে 27.5% নামিয়েছেন। সংশ্লিষ্টদের মতে এবছরের প্রস্তাবিত বাজেটে শেয়ার বাজারের প্রায় সব অংশীদারদের জন্য সুসংবাদ রয়েছে। নতুন বাজেটে দেশি বিদেশি সুদ পরিশোধ ও ভর্তুকিতেই সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে। পরিচালন ব্যয়ের প্রায় 40% অর্থ বরাদ্দ করতে হবে এই দুই খাতে। 2025-26 অর্থ বছরের বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে মোট 5,44,391 কোটি টাকা। এর মধ্যে সুদ পরিশোধে সরকারের খরচ হবে 1,22,000 কোটি টাকার। এরপর 19% ব্যয় হবে ভর্তুকি ও প্রণোদনা খাতে টাকার অঙ্কে, যা 2,35,186 কোটি টাকা। শিক্ষা ও প্রযুক্তিতে বরাদ্দ প্রায় 12%। সরকারি কর্মচারীদের পেনশনে বরাদ্দ হবে 6.5%। সামাজিক নিরাপত্তা খাতে 5.5% এবং কৃষি খাতে ব্যয় ধরা হয়েছে 2%। এদিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা আনতে বাজেটে এই খাতকে নতুন করে সাজিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এবার এই কর্মসূচির আওতায় সুবিধাভোগীর সংখ্যা ও মাথা পিছু বরাদ্দ উভয়ই বাড়ানো হয়েছে। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ও নারী ভাতা সহ বেশ কিছু ভাতার হার বৃদ্ধিরও প্রস্তাব করা হয়েছে বাজেটে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের জন্য 405,20,00,000 টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে বাজেটে। আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 2025-26 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে 1,16,731 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আর পেনশন ছাড়া এই খাতে বরাদ্দ প্রায় 91,297 কোটি টাকা। তবে আগামী অর্থ বছরে মাসিক ভাতা বাড়ানো হয়েছে জনপ্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত। 24-25 অর্থ বছরে সরকারি বয়স্ক ভাতা কর্মসূচিতে নতুন করে 1 লাখ উপকারভোগীকে যুক্ত করা হবে। মাসিক ভাতা 50 টাকা বাড়িয়ে করা হয়েছে 650 টাকা। বিধবা স্বামী পরিত্যক্তা ও দুস্থ নারী ভাতা 100 টাকা বাড়িয়ে 650 টাকা করা হয়েছে। এছাড়া প্রতিবন্ধীদের মাসিক ভাতা 50 টাকা বাড়িয়ে 900 টাকা করা হয়েছে। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রদত্ত মাসিক ভাতা 800 থেকে বাড়িয়ে 850 টাকা করা হয়েছে। সুবিধাভোগীর সংখ্যা এবং মাথাপিছু বরাদ্দ উভয়ই বৃদ্ধি করার দিকে নজর দিয়েছি। এই প্রেক্ষাপটে আগামী অর্থ বছর থেকে বেশ কিছু ভাতার হার বৃদ্ধি করার প্রস্তাব করছি। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো বয়স্ক ভাতার মাসিক হার 600 টাকা হতে 650 টাকায়। এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার হার 650 টাকা করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। খাদ্যবান্ধব কর্মসূচিতে 55 লাখ পরিবারকে স্বল্প মূল্যে চাল বিতরণ করবে সরকার। খাদ্যবান্ধব কর্মসূচির মেয়াদ আগামী অর্থ বছরে 6 মাসে উন্নীত করার প্রস্তাব করছি। একই সাথে বর্তমানে সহায়তাপ্রাপ্ত 50 লক্ষ পরিবারের অতিরিক্ত আরও 5 লক্ষ পরিবারকে এর আওতাভুক্ত করার প্রস্তাব করছি। অর্থনীতিবিদরা বলছেন, সমন্বিত ব্যবস্থাপনায় ধাপে ধাপে টেকসই সামাজিক সুরক্ষার দিকে হাঁটতে হবে রাষ্ট্রকে। ক্রমান্বয়ে আমাদের সোশ্যাল সেফটি নেট থেকে সোশ্যাল সিকিউরিটির দিকে যেতে হবে, যাতে একটা সবার জন্য ন্যূনতম একটা সুরক্ষা সমাজ দিতে পারে, রাষ্ট্র দিতে পারে। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য 405,20,00,000 টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে বাজেটে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে গত 54 বছরে বাজেটের আকার বেড়েছে 1000 গুণের বেশি। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সোমবার বিকেলে এই বাজেট উপস্থাপন করেন। নতুন বাজেটে কমেছে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা, প্রাধান্য পেয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। অর্থ বছরের আয় ব্যয় রূপরেখা বা বাজেট সচরাচর অর্থমন্ত্রী পেশ করেন। তবে প্রধানমন্ত্রী, উপদেষ্টা, সামরিক আইন প্রশাসক, এমনকি রাষ্ট্রপতি নিজেও বাজেট ঘোষণা করেছেন। স্বাধীনতার পর 53 বছরে 12 জন অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টা সহ 14 জন জাতীয় বাজেট পেশ করেছেন। 1972 সালে যুদ্ধবিধ্বস্ত ভঙ্গুর অর্থনীতির দেশে মাত্র 786 কোটি টাকার বাজেট দেন তাজউদ্দিন আহমেদ। পরপর 3 বার বাজেট পেশ করেন তিনি। সবশেষ বাজেটের আকার ছিল 1084 কোটি টাকা। 1976-77 অর্থ বছরে সামরিক সরকার জিয়াউর রহমানের বাজেট ছিল 1989 কোটি টাকা। 1982-83 অর্থ বছরের বাজেট পেশ করেন এইচ.এম. এরশাদের সামরিক সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আকার ছিল 4737 কোটি।
1996-97 অর্থ বছরের বাজেট পেশ করেন শাহ এএমএস কিবরিয়া। তিনি টানা 6টি বাজেট প্রস্তাব পেশ করেন। বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের অর্থমন্ত্রী এম সাইফুর রহমান 2002-03 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন। আকার ছিল 44,854 কোটি টাকা। পরের বছর বাজেটের আকার ছাড়ায় 50,000 কোটি। 3 মেয়াদে সাইফুর রহমান মোট 12 বার বাজেট পেশ করার রেকর্ড করেছেন। 2009 সালে আওয়ামী লীগ মহাজোট ক্ষমতা এলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত 2009-10 অর্থ বছর থেকে টানা 10 বার সহ মোট 12টি বাজেট দিয়ে সাইফুর রহমানের রেকর্ড ছুঁয়েছেন। এরপর 2019-20 অর্থ বছরে প্রথমবার 5 লাখ কোটি টাকা ছাড়ায় বাজেট। 2023-24 অর্থ বছর পর্যন্ত মোট 5টি বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। সবশেষ 2024-25 অর্থ বছরে দেশের 53তম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যার আকার ছিল 7,97,000 কোটি টাকা। এবার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তার প্রথম বাজেটে বরাদ্দ রাখছেন 7,90,000 কোটি। গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কমছে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য, বাজেট ঘাটতিও কমছে। জোর দেয়া হচ্ছে রাজস্ব আদায়ে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সীমিত পরিসরে কয়েকটি ব্যাংক নতুন ডিজাইনের নোট গ্রাহকদের দেয়া শুরু করেছে। তবে নির্ধারিত বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংকে গ্রাহকরা নতুন টাকা পাচ্ছেন না। এ নোট না পেয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে যে কয়েকজন হাতে পেয়েছেন তারা নতুন ডিজাইনের নোট পেয়ে বেজায় খুশি। বেলা 10:30টায় কর্মব্যস্ত মতিঝিলের সোনালী ব্যাংকের স্থানীয় শাখা। নতুন ডিজাইনে টাকা পাওয়ার জন্য অপেক্ষা অনেকের। কেউ বা আবার ব্যাংকের এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘোরাঘুরি করছেন নতুন টাকার জন্য। তবে দীর্ঘ সময় নতুন নকশা টাকার জন্য অপেক্ষা করে অনেকে বিরক্ত। তাদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংক 20, 50 ও 1000 টাকার নতুন ডিজাইনের নোট ছাড়লেও চাহিদা অনুযায়ী ব্যাংকগুলোতে পাওয়া যাচ্ছে না। কয়েকটা কাউন্টারে গেছে এবং যে টোকেন দেওয়ার কাছে জিজ্ঞাসা করলাম যে এই অবস্থা ভাই, আমি তো নতুন টাকার জন্য আসছি, কয় নতুন টাকা দিচ্ছে না। নতুন টাকা আমরা এখনো হাতে পাই নাই, কিন্তু আমরা নতুন টাকা নেওয়ার জন্যই আসছি। সকালবেলা উত্তরা ব্যাংকে গেছিলাম, তো ওখান থেকে টাকা তুললাম এবং কাউন্টারে বললাম যে কিছু টাকা নতুন দেওয়া যায় নাকি, তো ওনারা বললো যে না, তো নতুন টাকা নাই। টাকাটা শাখার দিকে পৌঁছানোর পরে তারপরে আমরা এখান থেকে হয়তো কিছু টাকা অবশিষ্ট যদি থাকে এখান থেকে আমরা কিছু টাকা জনসাধারণের মধ্যে বিতরণ করতে পারবো। তবে নির্ধারিত 10টি বাণিজ্যিক ব্যাংকের সব শাখা থেকে নতুন নকশা টাকা পাওয়া না গেলেও কয়েকটি ব্যাংক নতুন ডিজাইনের টাকা গ্রাহকদের দিতে শুরু করেছে। দীর্ঘ অপেক্ষার পর স্বল্প পরিমাণের নতুন নোট পেয়ে খুশি তারা। ঈদের সময় তো সত্যি অর্থে নতুন টাকা পেলে খুব ভালো লাগে। তো নতুন টাকার এবার ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে। জয়নুল আবেদিনের সংগ্রাম একটা চিত্রকর্ম তুলে ধরা হয়েছে। মন্দিরের ছবিও আছে, আবার আমাদের যে জাতীয় ঐতিহ্য, ঐতিহাসিক যে জায়গা সেটার ছবিও আছে। আমি মনে করি ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকলেই এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করবে। মানুষের তো ডিমান্ড থাকে যে সবগুলো ডিনোমিনেশন সে নিবে, বেশি করে নিবে, সংখ্যা আরও বেশি নিবে। এখানে তো একজনের হাতে একটা বান্ডেল তুলে দিতে পারলেই আমরা ভালো বোধ করছি, কিন্তু মানুষের ডিমান্ড আরও বেশি থাকে। এই চাহিদার তুলনায় এবার আমরা সেভাবে দিতে পারছি না। সামনের দিনগুলোতে নতুন নকশা টাকা ব্যাংকের সরবরাহ বাড়বে, তখন গ্রাহকরা চাহিদা অনুযায়ী টাকা পাবেন বলেও আশা ব্যাংকগুলোর। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর হাটগুলোতে কাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে কোরবানির পশু বিক্রি। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে হাটে এসেছে পশু। বরাবরের মতো দেশি গরুর চাহিদাই বেশি, তবে কিছুটা দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপদ আর্থিক লেনদেনের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। শেরপুর থেকে 55টি গরু নিয়ে রাজধানীর তেজগাঁও হাটে এসেছেন রফিকুল ইসলাম। তার প্রতিটি গরুই ছোট এবং মাঝারি সাইজের। দাম আঁকছেন আকারভেদে 90,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। ছোট মাঝারি গরুর সুবিধা একটাই, মানে ছোটোখাটো পরিবার যারা আছে তারা সবাই নিতে পারে, কিনতে পারে, মানে সাধ্যের ভিতরে হয়। আর মাঝারি গরুগুলা মূলত সবসময় এমনি ক্রেতাদের চাহিদা থাকে। হাট ঘুরে দেখা গেল ছোট ও মাঝারি গরুই খুঁজছেন বেশিরভাগ ক্রেতা। এমনই একজন ওয়াসিউল্লাহ জানালেন ছোট গরুর দরদাম করার কারণ। বড় গরুতে আমাদের পোষায় না, আমার ছোট গরুই ভালো সবচেয়ে।
নিজেদের ছোট পরিবার, ছোট গরুই ভালো। রাজধানীর সব হাটে ক্রেতাদের পছন্দের শীর্ষে ছোট ও মাঝারি সাইজের দেশি গরু। ভারত থেকে গরু আসা বন্ধ থাকায় খুশি ব্যবসায়ীরা। স্বাদ আছে, সাধ্য নাই, কারণ বড় গরু কিনতে গেলে তো ভাই 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা লাগে। কারণ আমরা 2-3 মিলা দিই গরু, দেখা যায় 1,20,000 হলে 40,000 করে, 1,20,000 টাকা করে। আমরা মিডিয়াম সাইজের গরুর জন্য এই জন্যই আমাদের এদিকে নজরটা বেশি। ছোট গরু মানে আকর্ষণ বেশি, মানে 1 লাখ কুরবানি দিব, তাদের জন্য ছোট গরু হলে তাদের জন্য ভালো হবে, এই জন্য আমরা ছোট ছোট গরু করে নিয়ে এসেছি। মধ্যবিত্ত ফ্যামিলির লোকরা যারা আছি আমরা অনেক বড় গরু কিনলে আমাদের পক্ষে সম্ভব না। মাঝারি ধরনের গরুটা দেখতেও সুন্দর, সব দিক দিয়ে সুন্দর। ক্রেতাদের অভিযোগ, গত বছরের চেয়ে এবার কোরবানির পশুর দাম বেশি। আর ব্যবসায়ীদের দাবি, গরুর খাবারের দাম বাড়ায় কিছুটা প্রভাব পড়েছে। 1.5 লাখ টাকা গরুর দাম 120, 100, 130, কিন্তু চালান উঠতেছে না, এই জন্য ব্যবহারে গরু ছাড়তেছে না। আমাদের গরুগুলা মনে করেন এগুলা সব দেশি গরু, আমরা খাদ্য ভুসি সম্পূর্ণ দাম বেশি, এই জন্য গৃহসারা গরুর দাম ছাড়তেছে না। আমরা কিছুটা বাড়তিতে গরুগুলো শেরপুর থেকে কিনে আসছি। এদিকে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় হাটে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওয়াচ টাওয়ারের মাধ্যমেও চলবে নজরদারি। সার্বক্ষণিক সিসিটিভি কাজ করছে, সিসিটিভি নিয়ন্ত্রণে আমাদের হাটটাই। তার কোনো বিক্রেতাকে যেন কেউ কোনো রকমভাবে ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা না নিতে পারে, এবং কোনো রকম তাদের জানমালের নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা সকল ব্যবস্থাই আমরা এখানে গ্রহণ করছি। এবছর কোরবানির জন্য 1,24,00,000 পশু লালন পালন করা হয়েছে, জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে গত সরকারের ধারাবাহিকতা হিসেবে বর্ণনা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বাজেটের মৌলিক বিষয়গুলোতেও গলদ রয়েছে। বিকেলে রাজধানীর হোটেল সারিনায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বাজেটের এ প্রতিক্রিয়া জানান। আমির খসরু বলেন, রাজস্ব আয়ের সাথে সামঞ্জস্য রেখে বাজেট তৈরি করা উচিত ছিল, কিন্তু তা হয়নি। বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন তিনি বলেন, এই বাজেট বাস্তবায়ন যে কোনো সরকারের জন্য কঠিন হবে, ভবিষ্যতের সরকারের জন্য এটি বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।